দর্শক, গত রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই-তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর মাঝে একটি হচ্ছে সরকারের নিষেধাজ্ঞা থাকা ছাত্রলীগ তারা ক্যাম্পাসে পোস্টার মেরেছে। সেই পোস্টারে জেলে যারা রয়েছে তাদেরকে রাজবন্দী বলে রাজবন্দীদের মুক্তি চেয়েছে। এর প্রতিবাদে ডাকসু নেতারা বেজায় খেপেছেন এবং তারা ডাকসু মানে ডাকসু থেকে প্রশাসনের কর্মকর্তাদের অফিস ঘেরাও করেছেন, তাদের কাছে দাবি জানিয়েছেন। তারপরে সংবাদ সম্মেলনে ছাত্রলীগকে কুত্তার মতো পেটানোর ঘোষণা দিয়েছেন। এরকম যেমন দেখেছি, এই দুইটা ঘটনা যেমন দেখেছি, তেমনি আমরা দেখেছি যে আজকে শিবিরের একটা অনুষ্ঠানে জুলাই ২৪ জুলাই আন্দোলনে তাদের ভাষায় জুলাইয়ের যত শহীদ, সমস্ত শহীদই সাইদির আদর্শে আদর্শিত এরকম ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ দেলোয়ার হোসেন সাইদি যে আদর্শ লালন করতেন সেই আদর্শ লালন করত জুলাই আন্দোলনে নিহত, মানে তাদের ভাষায় জুলাই শহীদরা সবাই সাইদির আদর্শ লালন করত। চলুন একটু এই মজার ব্যাপারগুলো আলোচনা করে দেখি। ছাত্রলীগের পোস্টার, তার প্রতিবাদে তাদেরকে কুত্তার মতো পেটানোর কথা, এই ব্যাপারগুলো নিয়ে কি ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেগুলো ঘটলো সেগুলো ঘটা আদৌ উচিত ছিল কিনা, অন্যরকম কিছু ঘটতে পারতো কিনা, কিংবা শিবিরের পক্ষ থেকে যে দাবি জানানো হলো সেই দাবির পরিপ্রেক্ষিতে এখন এনসিপির নেতারা কি বলবেন, নাকি তারা জোটভুক্ত এখন এই কারণেই তাদের ব্যাপারটা মেনে নেবেন। চলুন আলোচনা করে দেখি এই ব্যাপারটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটিয়েছে এবং সেখানে রাজবন্দীদের মুক্তি চেয়েছে। যখন নতুন সরকার আসার পরিপ্রেক্ষিতে অবস্থা একটু নরম মনে হচ্ছে এবং অনেকেই আলোচনা করছেন যে নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের ওপরে, সেই নিষেধাজ্ঞা উঠে যাবে এবং ধারণা করা হচ্ছে যে সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে প্রফেসর ইউনূসের যে সকল আইন আদেশ সেগুলোর মধ্যে বেশিরভাগই অকার্যকর হয়ে পড়বে, বেশিরভাগই পাশ হবে না, যার মধ্যে আওয়ামী লীগের ওপরে কার্যক্রম নিষেধাজ্ঞা, ছাত্রলীগের নিষেধাজ্ঞা এগুলোও বাতিল হয়ে যাবে। তার মানে এপ্রিল থেকে তারা মোটামুটি মুক্ত হয়ে যাবেন, এরকম একটা ভাবনা রয়েছে। ঠিক সেই সময়ই সরকারের সফট কর্নারের সুযোগ নিয়েই ছাত্রলীগ আওয়ামী লীগ সারা দেশে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তারা একটা দীর্ঘ সময় আধিপত্য বিস্তার করেছে, সেখানে তাদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব জানান দিতে হবে, সেই ব্যাপারেই হয়তো তারা পোস্টার মেরেছে। খুবই ভালো কথা যে তারা পোস্টার মেরেছে এবং খুবই ভালো কথা পোস্টার একটা নিষিদ্ধ সংগঠন মারলে তার প্রতিবাদ করবে ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, যার ইচ্ছা প্রতিবাদ করবে, সেটাই স্বাভাবিক। প্রতিবাদ লিপি তারা প্রশাসনের কাছে দেবে, সেটাও স্বাভাবিক। প্রশাসনকে দাবি জানাবে যে এটার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন, নিষিদ্ধ সংগঠন কেন এটা করে, সেটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে সংবাদ সম্মেলনে ডাকসু নেতা জুবায়ের তিনি ছাত্রলীগকে কুত্তার মতো পেটানোর ঘোষণা দিলেন। যেখানে পাওয়া যাবে সেখানেই পেটানো হবে, কুত্তার মতো পেটানো হবে। এবং তিনি বললেন যে বিসমিল্লাহ বলে পেটানো শুরু হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করা হবে। এই যে ভাষ্য, তার ভাষ্যের একটু অংশ যদিও মানে শব্দগুলো শোনাতে চায় না বলে একটু গণমাধ্যমগুলো ওগুলো একটু সেন্সর করে দিয়েছে, তারপরেও একটু শুনে আসুন যে তিনি কিভাবে কুত্তার মতো পেটাতে চাচ্ছেন মানুষকে। শুনে আসুন। তো আজকে মিডিয়ার মাধ্যমে তোদেরকে আমরা বলে রাখলাম, যদি ক্যাম্পাসে ধরতে পারি কোনো সময় এই ধরনের কাজকর্ম করতে আসছিস, খোদার কসম এই যে ল্যাঙ্গুয়েজ, মানে যেটা বলছিলাম যে আপনার যেটা পছন্দ হচ্ছে না কিংবা যেটা আপনি মনে করছেন আইন বিরুদ্ধ, সেটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, আপনি মিছিল করবেন, আন্দোলন করবেন, সব ঠিক আছে। আপনি প্রক্টরের বরাবর অ্যাপ্লিকেশন করবেন, প্রক্টরকে চাপ প্রয়োগ করবেন, সবই ঠিক আছে, সবই গণতান্ত্রিক। কিন্তু একটি গণতান্ত্রিক দেশে এবং যখন নতুন একটা সরকার, গণতান্ত্রিক সরকার শপথ নিল এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তখন কি আমরা নাগরিক হিসেবে এরকম ঔদ্ধত্য প্রকাশ করতে পারি যে কাউকে আমি কুত্তার মতো পেটাবো, কাউকে বিসমিল্লাহ বলে মারা শুরু করব, তারপরে মরার পরে আলহামদুলিল্লাহ বলবো? ব্যাপারটা কি এরকম আমরা বলতে পারি?
আমার মনে হয় যে বলতে পারি না এই কারণেই যে চরমতম অপরাধী, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অপরাধীরও সেই অধিকার রয়েছে যার নিরাপত্তা বিধান করা হবে, এবং কোনো অপরাধীর গায়ে কোনো মানুষ হাত তুলবে কিংবা আইন নিজের হাতে তুলে নেবে, এই অধিকার কারো নেই। এই অধিকার কারণ নেই বলেই নতুন সরকার এই যে জুলাই আগস্টে আন্দোলনে পুলিশ হত্যার বিচারের যে কথাগুলো বলছে, সেগুলোতে জুলাই আন্দোলনকারীরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। এই কাজগুলো করলে, এই যে আজকে আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে এই কথাগুলো বলছেন, কোনো একটা সময় হয়তো সময় পরিবর্তন হবে, তখন আপনাদের বিরুদ্ধে আরেক দল এই কথা বলবে, কিংবা আপনাদের এই কথাগুলো রেকর্ড রেখে আরেক দল আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। তাতে কি দেশের কোনো উপকার হবে আদৌ? আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, সবথেকে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতাদের মুখের ভাষা যদি এই সচেতনতা বিহীন হয়, কিংবা তারা যদি মুখের ভাষা বের করার সময় অসচেতন হয়ে পড়েন এবং কি বলবো যে বেআইনি শব্দ চয়ন করেন, বেআইনি বাক্য প্রক্ষেপণ করেন, এবং যেটা তার অধিকার নয় এবং যেটা বলা একেবারে ক্রিমিনাল অফেন্স, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি সাধারণভাবে চলে, তাহলে শুধুমাত্র তার ওই হুমকির প্রেক্ষাপটেই একটা বড় মামলা হয়ে যেতে পারে। এই ধরনের কর্মকাণ্ড কি না করলেই নয়? আপনি প্রতিবাদ করছেন, ঠিক আছে, ওরা কাজ করেছে, আপনি প্রতিবাদ করছেন, আপনি মিছিল করেন, মিটিং করেন, ভিসির কাছে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান, আপনি এই পথগুলো, গণতান্ত্রিক যত পথ আছে সেই পথ অবলম্বন করুন। কিন্তু এই যে কি বলবো যে এক ধরনের জঙ্গিপনা, যে আমি ওকে মারবো, বিসমিল্লাহ বলে শুরু করব, আলহামদুলিল্লাহ বলে শেষ করব যখন তার শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে, এই যে হিংসার ব্যাপারটা ছড়িয়ে দেওয়ার ফলে দেশের আদতে কার লাভ হচ্ছে? আমরা যারা সাধারণ মানুষ, কিংবা আমরা আমাদের পরিবার থেকে যাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চাই, তারা কি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করব এই ব্যাপারগুলো যদি ঘটতেই থাকে? আমার মনে হয় করব না। আরেকটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেহেতু আলোচনা করছি, ছাত্র শিবির আজকে একটা অনুষ্ঠান করে তারা দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণসভা তারা সম্ভবত করেছে। সেখানে তারা দাবি করেছে যে সকল জুলাই শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ লালন করত। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে জুলাইয়ে যারা নিহত হলেন তারা কি সবাই ছাত্র শিবিরের কর্মী? তারা কি সবাই জামাত ইসলামের কর্মী? বিএনপি তো শুরু থেকেই দাবি করছে 450-র বেশি তাদের ছাত্রদলের নেতা কর্মী নিহত হয়েছে। তাহলে ওই 450 জনও কি দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ লালন করতো? দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ মানে কি? দেলোয়ার হোসেন সাঈদী তো জামাতের নেতা, জামাতের আদর্শ লালন করতো। এখন তাহলে এনসিপির যারা এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কি এখন মেনে নেবে যে তাদের যারা নিহত হয়েছে, মুগ্ধ, আবু সাঈদ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি যে আবু সাঈদ ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন, যে কারণে আবু সাঈদের ব্যাপারে হতে পারে, কিন্তু মুগ্ধ কি শিবির করতেন? মুগ্ধ কি জামাতের সঙ্গে জড়িত? মুগ্ধর ভাই স্নিগ্ধ, যিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন ঘটা করে, তিনি বলেছিলেন তার বাবা সহ ছোটকাল থেকেই তিনি দেখে আসছেন, বিএনপির আদর্শে বেড়ে উঠেছেন, তার তার পরিবার বিএনপি পরিবার। তাহলে তারা কিভাবে এটাকে মেনে নেবে? আমার মনে হয় যে শিবিরের আজকে যে বক্তব্য, ডাকসুর শিবির নেতারা তো ডাকসুর নেতারাও, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য আগামীতে তাদের নিজেদের মধ্যে একটা বড় বিভেদের সৃষ্টি করবে। এইভাবে রাজনৈতিক বক্তব্য, জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজনৈতিক বক্তব্য দেওয়াটা তাদের জন্য খুব একটা লাভজনক বোধহয় হলো না। এখন দেখার বিষয়, ওই বক্তব্যের প্রতিবাদ ছাত্রদল কিভাবে করে, বিএনপি কিভাবে করে, এনসিপি কিভাবে করে, কিংবা বাম দলের যারা রয়েছেন, এই মেঘমাল্লার বসু টসু যারা ওই সময় অগ্রপথিক ছিলেন অনেকেই বাম দলের, এবং বাম ঘরানার প্রায় সবাই মাঠে নেমেছিল, তারা কি বলবে?
তারাও কি বলবে যে আমাদের শহীদরা দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ লালন করত, আদর্শে উজ্জীবিত হয়ে জুলাই আন্দোলনে এসেছিল? ব্যাপারটা মজার, ব্যাপারটা সামনে বিতর্কের জন্মও দেবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? জুলাইয়ে যারা শেখ হাসিনা বিরোধী যুদ্ধ করেছিল তারা কি সবাই জামাত শিবিরের লোক? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।